6-7 ব্যাটিং করে 5-6 ব্যাটিং করে রান করতে করতে তখন আমার ফিরে আসা উচিত ছিল, কিন্তু ওই জিনিসটা আমি মিসিং ছিল। সেলফিশ থিংকিংটা আপনি ক্যারিয়ারের শুরু থেকে কখনোই করেন না? এখনো করি না, সেটাই। অনেকেই একটা কথা বলেন যে জেমি সিডেন্স আসার পর তিনি ব্যাটসম্যানদের ব্যাটিং টেকনিক নিয়ে অনেক কাজ করা শুরু করেছেন। কারো জন্য কাজ করেছে, কারো জন্য হিতে বিপরীত হয়েছে। আপনার জন্য কি সেটা হিতে বিপরীত ছিল সেই সময়টা, ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করা? অবশ্যই ওই সময়টা আমি আসলে অতটা সাকসেসফুল হতে পারিনি, এবং যেহেতু আসলে ওই সময়টা ও আমাকে বলেছিল, আমি চেষ্টাও করেছিলাম, যেহেতু আমার ধারাবাহিকভাবে আমি পারফর্ম করতে পারছিলাম না, সেই কারণে। কি অ্যাডজাস্টমেন্ট করতে বলেছিল আসলে? টেকনিক্যাল জায়গাটা কি ছিল? ব্যাটিং আর কি, যেইভাবে আমরা ব্যাকলিফটটা করে থাকি, ওই ব্যাকলিফটটা চেঞ্জ করার জন্য বলেছিলেন। বা আমার ওই সময়টা আমি বললাম না যে, আপনাকে আমি বলি যে আমি নিউজিল্যান্ডে আমরা যখন গেলাম ক্যাপ্টেন হয়ে, ফার্স্ট ম্যাচে আমি 50 বলে 70 রান করেছিলাম, তামিমও 50 করেছিল। তো আমি ওই ম্যাচটা নাম্বার 4-এ খেলেছিলাম। তো আমি আর তামিম আউট হওয়ার পরেই আমরা অল আউট হয়ে গেলাম। 150-তে 2 উইকেট ছিল, 200-তে অল আউট। তো পরে বাসের মধ্যে বলছে যে বেস্ট ব্যাটসম্যান শুড ব্যাট নাম্বার 3। এর আগের ম্যাচে কিন্তু আফতাব 3-এ খেলছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমার প্রবলেমটা হয়ে গেছে, আমি কখনো কমফোর্ট জোনে ছিলাম না, যেটা আমার পুরো কেরিয়ারে আমার মনে হয় যে যদি আমি কমফোর্ট জোনে, টেস্ট ক্রিকেটে যদি আপনি 6 নম্বরে খেলেন আপনি খুব কমফোর্ট জোন, ওই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে আপনার চান্স আছে আপনি রান করবেন, বল পুরনো হয়ে যায়। বল পুরনো। ওই জিনিসটা কিন্তু আমি করার চেষ্টা করি না। আমি চেষ্টা করছি যে আমি চ্যালেঞ্জ নিতে চেষ্টা করছি। দেখুন আমি নিষেধাজ্ঞার পরেও যখন আসছি, আমি কিন্তু চেষ্টা করেছি যে আমি ওপেনিংয়ে খেলে আমি যদি আবার ন্যাশনাল টিমে আসি, কারণ আমার তো খেলতে হবে কোয়ালিটি বোলিংয়ের এগেইনস্টে। তো আমি একটু বেশি অ্যাডভান্স চিন্তা করতাম হয়তো, বা এই কারণে হয়তো আমার আর ফিরাটাও হয় নাই। আমি যদি চিন্তা করতাম যে না আমি 6-এ খেলবো, যেমন আমি লাস্ট ফার্স্ট ক্লাস ম্যাচও যদি আপনি দেখেন ইসলামী ব্যাংকের হয়ে লাস্ট ম্যাচের আগের ম্যাচে আমি 6 নম্বরে নেমে 2টা ম্যাচে একটা 51 একটা 49 করলাম। পরের ম্যাচে আমাদের জেনুইন ওপেনার যে পারভেজ ইমন, সে ওপেনার, কিন্তু সে উইকেট কিপিং করছে বলে সে ওপেনিং করবে না। অমি ওপেনার ছিল ক্যাপ্টেন, সে যাবে না। মমিনুল যাবে না, কেউ যাবে না। আচ্ছা আশরাফুল ভাই, আমি আচ্ছা ঠিক আছে, আমি কেন আমার পজিশন ছাড়বো? আমি তো 6-এ আমি 2 ম্যাচে রান করছি, এবং আমিও জানি যে আমি ওই জায়গায় খেলে রান করব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কেউ যেহেতু যাইতে চাও না, আমি এই জিনিসটাই আমার কাছে মনে হয় যে আমার কেরিয়ারে আমি কখনোই চিন্তা করিনি যে কমফোর্ট জোনে যে খালি রান করব। আমি নিষেধাজ্ঞার থেকে আসার পরে আমি চিন্তা করছি যে না আমি ওপেনিং খেলবো। কেন খেলবো? এই জায়গায় যদি আমি পারফর্ম করতে পারি, তাইলে আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি হয়তো বা সার্ভাইভ করতে পারবো। কিন্তু আমার উচিত ছিল আসলে আমার পারফর্ম করে তারপরে ওইসব চিন্তা করা, যে আমি 6-7-এ ব্যাটিং করে 5-6 ব্যাটিং করে রান করতে করতে তখন আমার ফিরে আসা উচিত ছিল, কিন্তু ওই জিনিসটা আমি মিসিং ছিল। সেলফিশ থিংকিংটা আপনি ক্যারিয়ারের শুরু থেকে কখনোই করেন না? এখনো করি না, সেটাই। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার বলা হয় সাকিব আল হাসানকে। কোন জায়গাটায় সাকিব আল হাসান সবচেয়ে ব্যতিক্রম? আপনি তো দীর্ঘদিন ধরে দেখেছেন, একদম তার ডেবিউ থেকে শুরু করে। মানে বাংলাদেশই তো এমন একটা দেশ যেখান থেকে আসলে আলটিমেট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অ্যাথলেট কি, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আইকনিক ফিগারই বের হয় না। সেই জায়গাটা সাকিব আল হাসান কোন জায়গাটায় ব্যতিক্রম, যেটা সবার জন্য একটা দৃষ্টান্তের জায়গা? দেখেন, যেহেতু আমি এবার কোচিংয়ে এসেছি, লাস্ট কিছুদিন ধরে কোচিং করছি, এই জিনিসটা কিন্তু আমি ফিল করি যে কেন আপনি ভালো খেলবেন, কেন আপনি খারাপ খেলবেন। সাকিব কেন ভালো খেলতো? সে শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করতো ওই সময় শুরু থেকে। ওর কখনোই আপনি দেখবেন না যে আমরা এখন যে আপনি ডাকছেন আমি চলে আসলাম ইন্টারভিউ দিতে, ওর সাথে কিন্তু শুরু থেকেই এই জিনিসটা কেউ করতে পারেনি যে আপনি চাইলেই ওর ইন্টারভিউ। আমরা কি করতাম, আপনি আমাকে ডাকছেন, আমি আপনার প্রোগ্রামে যাচ্ছি, হ্যাঁ আপনি হয়তো বা খুশি হচ্ছেন, কিন্তু এদিক দিয়ে তো আমার এই যে 2 ঘন্টা আসা যাওয়ার যে জ্যাম, আমার যে রেস্ট, এই জিনিসটা তো আমার মিসিং হচ্ছে। ও এই জিনিসটা কিন্তু একদম ছোট থেকে, এখন শুরু থেকেই নর্মাল ছিল, মেনটেন করছে। এখন আমি যে ইয়াং ক্রিকেটারগুলো আমি দেখি, দেখবেন যে ও কখনোই খেলার আগে ইন্টারভিউ দেয় নাই, এখনও দেয় না। কিন্তু এই যে আমাদের প্লেয়ারগুলারে দেখেন, যে আমি দেখলাম যে 2 ম্যাচ রান করলেই আপনাকে যদি ডাকে আপনি চলে যায়।
তারপর ওই ম্যাচে যে সে ফেল করবে, আপনি দেখবেন এই জিনিসটা আমার সাথে হয়েছে। তখন কি হয়, সবাই আশা করে যে ও পারফর্ম করবে, ওই যে একটা আলাদা একটা প্রেশার, ওই প্রেশারটা নিতে পারে না। তো সাকিব ডিফারেন্ট ছিল এই জায়গায়, ডিসিপ্লিন জাস্ট ক্রিকেট নিয়েই থাকবে, আর বাকি কোনো কিছু সে বদার করতো না যে কে কি মনে করতেছে। আমরা একটু ইমোশনাল বেশি মনে করি যে ও আপনি ডাকছেন, আমি যদি না যাই মাইন্ড করবে। আপনার মাইন্ড দিয়ে তো আমার কিছু না, আমার বডি রেস্ট চাইতেছে, কিন্তু আমরা ওইটা না করে আপনারা খুশি করতে গিয়ে আমার বডিকে রেস্ট দিতেছি না। সাকিব ছিল ডিফারেন্ট এই জায়গায়। ও প্র্যাকটিস হয়তো বা বেশি করে না বলে, কিন্তু ক্রিকেটটা তো মাইন্ড গেম। আমাদের প্লেয়াররা দেখবেন যে সারা দিন 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাটিং করছে, প্রয়োজন নাই। আপনি টি-20তে কি 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাটিং করবেন? আপনি হাইয়েস্ট বল খেলবেন 65 যদি আপনি ওপেনার ব্যাটসম্যান হন। আপনি সারা দিন ব্যাটিং করতেছেন কেন? মানুষে দেখানোর জন্য যে ও দেখতেছে আমি অনেক হার্ড ওয়ার্ক করি। ওইটা না করে আপনি চিন্তা করেন যে আমি এই বলারটারে কীভাবে খেলবো, আমার কি হওয়া উচিত, গেম সেন্সটা কী হওয়া উচিত, এই সিচুয়েশনটা কী হওয়া উচিত। এই জিনিসগুলো নিয়ে আমি যেহেতু কোচিংয়ে আসছি, আমার ইচ্ছা যে এই জিনিসগুলো নিয়ে কাজ করবো আর কি প্লেয়ারদের সাথে। যদিও আমি করতে পারি নাই গ্লোবালে, বিপিএলে হয়তো বা অতটা করতে পারি নাই যে এই বিষয়গুলো আমি চেষ্টা করেছি। যখনই কেউ ইন্টারভিউ দিতে যাইতো আমি চেষ্টা করতাম, কিন্তু দেখা গেল যে হতো না, যে দিতেই হইতো, পরে ওই ম্যাচে সে ফেল করতো। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা তো একটা সময় স্বপ্ন দেখি যে কোন একটা বিশ্বকাপ বা কোনো একটা বড় ইভেন্ট বাংলাদেশ খেলতে যাবে, যেখানে কোচিং প্যানেলে আমরা অল বাংলাদেশি সেট আপটাই সেই জায়গাটা দেখতে পাবো ইনশাল্লাহ। সেই জায়গাটা আপনার জন্য শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো স্পোর্টিভ।